আচ্ছা, এই ভিডিওটা আমরা বানানোর চেষ্টা করতেছি আমাদের যে ক্যালকুলেটর ছাড়া অনেকগুলো পরীক্ষায় অঙ্ক করতে হয় বা ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? ওই ক্যালকুলেশন গুলো আমরা কিভাবে করতে পারি বা কিভাবে করলে তাড়াতাড়ি হইতে পারে বা কিভাবে করলে আমরা কাছাকাছি এক্সাক্ট ভ্যালুটা পাইতে পারি। ওকে, তো এগুলোর জন্য কয়েকটা টার্ম জানা লাগবে। আমরা টোটাল টার্মগুলোকে কি কি কিসে কিসে ভাগ করছি। ধরো তোমাকে একটা লগারিদমিক ফাংশন দিল, লগারিদমিক এটা তুমি কিভাবে করবা? ওকে, লগারিদমিক টাইপের ফাংশন থাকতে পারে, আরেকটা কি থাকতে পারে, রুট যুক্ত ফাংশন থাকতে পারে। ওকে, তারপরে তোমার কি থাকতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকতে পারে, যেমন সাইন কস ট্যান কোসেক সেক কট, ট্রিগোনোমেট্রিক। ওকে, আর আরেকটা কি থাকতে পারে, অ্যান্টি ট্রিগোনোমেট্রিক, মানে সাইন ইনভার্স কস ইনভার্স, এগুলা অ্যান্টি ট্রিগোনোমেট্রিক। ওকে, তো আমরা টোটাল এইগুলোকে 4টা কেসে ফেলাইছি। তো আমরা এখন প্রত্যেকটা 4টা কেসের ক্যালকুলেশন গুলো শিখবো, শিখে কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, যে দেখাবো যে কেমনে তাড়াতাড়ি করা যায় বা কেমনে ক্যালকুলেটর ছাড়াও আমরা কি করতে পারি, অঙ্ক করতে পারি। আশা করি ভিডিওটা দেখলে একদম আমরা ক্যালকুলেটর ছাড়াও যে অনেক অঙ্ক তাড়াতাড়ি করা যায় ওগুলো বুঝে যাবো। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা লগারিদমিক এটা একটু চেক করি। লগারিদমিক, ওকে, লগারিদমিক মানে কি বলতো, আমাদের যে লগটাকে ইউজ করি এই লগটাকে আমরা কি বলতেছি, লগারিদমিক। ওকে, এখন লগারিদমিক এর কয়টা প্লেস আছে? 3টা প্লেস। 3টা প্লেসের 3টা নাম দেই আমরা। এইটার নাম হইতেছে কি, পাওয়ার। ওকে, আর এই জায়গাটার নাম হইতেছে কি, ভ্যালু। আর এই জায়গাটার নাম হইতেছে কি, আমাদের বেস। ঠিক আছে, নর্মাল অবস্থায় লগের বেসটা অলওয়েজ কত থাকবে জানো? 10। অথবা কোনো কিছুতে যদি বেস উল্লেখ না করে দেয় তাহলে তুমি মনে মনে কত ধরে নিবা, 10 আছে। তো নর্মাল অবস্থায় লগের বেসটা কত থাকবে, 10 থাকবে। এবং তোমাদের যতগুলো ক্যালকুলেশনের অঙ্ক আসবে সবগুলোতে লগের বেস 10 দিবে, কখনোই 10 থেকে উপর নিচ করবে না, এটা তুমি শিওর থাকো। ওকে, তাহলে কি চেঞ্জ করবে, ভ্যালুগুলো চেঞ্জ করবে অথবা পাওয়ারগুলো চেঞ্জ করবে। ধরো তোমাকে আমি বললাম যে লগ, কিছু জিনিস তোমাকে জানা লাগবে। কিসে কি কি জানা লাগবে? লগ 10 বেস 10 এর মান কত? তো এটা সবার জানা আছে মোটামুটি, আমরা যারা 9-10 থেকে ম্যাথ করে আসি তাদের সবার জানা যে কি লগ 10 বেস 10 এর মান কত, 1। এবং তোমার এটাও জানা আছে কি লগ 10 বেস 1 এর মান কত, 0। এই দুইটা জিনিস তুমি ছোট থাকতে থেকে শিখে আসছো, যে লগ 10 বেস 10 এর মান কত, 1, আর লগ 10 বেস 1 এর মান কত, 0। ওকে, আর তুমি আরো একটা জিনিস জানো যে লগ এ টু দি পাওয়ার n এ এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি হইতে পারে, সামনে চলে আসতে পারে, মানে n log a। এই 3টা জিনিস তুমি আগে থেকে ছোট থাকতে থেকে শিখে আসছো। তো এখন আমি কি করব, এই জিনিসগুলো ছাড়াও এক্সট্রা কিছু জিনিস তোমাকে পড়তে বলবো। কি রকম জিনিসগুলো পড়তে বলবো তোমাকে, আমি বলবো লগ 2 এর মানটা একটু কষ্ট করে মুখস্থ করবা, কারণ যেহেতু এটা এটা যদি তুমি কষ্ট করে মুখস্থ করো তোমার প্রচুর পরিমাণ লাভ হবে। দেখবা লগ 2 এর মান, 3 এর মান, লগ 4 এর মান, লগ 5 এর মান, লগ 6 এর মান, লগ 7 এর মান, লগ 8 এর মান, লগ 9 এর মান। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে এগুলো তো মুখস্থ করা পুরো একটা টাফ জিনিস, আবার অনেকগুলা ভ্যালু। না, এগুলো মুখস্থ করা একদম টাফ না, তুমি একদম ছোট একটা সিরিয়াল মনে রাখলে ইজিলি পারবা। ঠিক আছে, লগ 2 এর ভ্যালুটা হচ্ছে কত, 0.3 এর কাছাকাছি। আমরা এগুলো প্রত্যেকটাকে মানে একটা সুন্দর সংখ্যায় কনভার্ট করে লিখবো। আমরা 0.299টাকে লিখবো না, আমরা কি লিখবো, 0.3। ঠিক আছে, লগ 3 এর ভ্যালুটা হচ্ছে 0.5, লগ 4 এর ভ্যালুটা হচ্ছে 0.6, লগ 5 এর ভ্যালুটা হচ্ছে 0.7। ওকে, এরপরে লগ 7 এর ভ্যালুটা হচ্ছে, সরি, লগ 6 এর ভ্যালুটা হচ্ছে কত, 0.8, লগ 7 এর ভ্যালুটা হচ্ছে কত, 0.85, এটা হচ্ছে কত, 0.9, আর এটা হচ্ছে 0.95। ওকে, একটু খেয়াল করে দেখো তোমার প্রথমটা কত ছিল, 0.2। ওকে, আর পরেরটা কি আসছে, 0.5। তুমি মনে মনে বুঝতেছো এখানে কত করে বাড়ছে, 2। এর পরেরটাতে কত বাড়ছে, 1। এর পরেরটাতে কত বাড়ছে, 1। এর পরেরটাতে কত বাড়ছে, 1। এর পরেরটাতে কত বাড়ছে, 0.5। এর পরেরটাতে কত বাড়ছে, 0.5। এর পরেরটাতে কত বাড়ছে, 0.5। তাহলে তুমি খুব ইজিলি মনে রাখতে পারতেছো প্রথমটা থেকে শিফট যখন হবে তখন কত বাড়বে, 2। তারপরটাতে 1 1 1, আসলে তো 0.1 করে বাড়ছে, আমরা এটাকে সুন্দর সংখ্যায় আনলাম কিসে, 1 1 করে বাড়ছে আর কি। কথা বুঝতে পারছি, দশমিকের পর 1 ঘর করে বাড়ছে। তাহলে একটু খেয়াল মনে রাখবো কি হবে, 2 3 4 5 6 7 8 9। আর আমরা জানি যে লগ 10 এর মান কত, 1, এটা সবার জানা আছে, এটাকে দরকার নাই, এটাকে আপাতত আমার হিসাবের বাইরে রাখলাম। লগ 2 এর মানটা কত, 0.3। প্রথম স্টেপে কত বাড়বে, 2। এরপরে টানা 3টাতে কত করে বাড়বে, 1 1 1। এরপরে 3টাতে কত করে বাড়বে, 0.5 0.5 0.5। তাহলে তোমার হয়ে গেল কি, মুখস্থ হয়ে গেল। এখানে কি আর কিছু মুখস্থ করার আছে? না, তুমি ইজিলি এই জিনিসগুলো মুখস্থ রাখলা। এই জিনিসগুলো মুখস্থ রাখলে এবার কি লাভটা হইলো, তুমি এখন কি করতে পারতেছো, লগ 500 এর ভ্যালুটা খুব ইজিলি বের করে ফেলতে পারতেছো। কেমনে কেমনে সম্ভব, তুমি লগ 500 কে কি বলতে পারো, লগ 5 ইন্টু 100। ঠিক আছে না, লগ 500 যে কথা, লগ 5 ইন্টু 100 একই কথা। এখন তুমি জানো যে কি লগ এ বি এর একটা ফর্মুলা 9 10 থেকে শিখে আসছো, কি লগ এ প্লাস লগ বি। ঠিক আছে,
তাহলে লগ 5 এর ভ্যালুটা কত? লগ 5 এর ভ্যালুটা হচ্ছে 0.7। ওকে, আর লগ 100 কে আমি কি লিখতে পারি? 10 স্কয়ার না? লগ 100 কে আমি কি লিখতে পারি? 10 স্কয়ার। আর আমরা জানি যে লগের যে পাওয়ারটা সেটা কি করতে পারে? সামনে চলে আসতে পারে। তাহলে এখানে কি আসতেছে? 2 লগ 10। আর সবার জানা আছে কি লগ 10 এর মান কত? 1। লগ 10 এর মান কত? 1। লগ 10 এর মান কত? 1। আমি তিনবার বলার কারণ হচ্ছে লগ 10টা বারবার আসবে। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে কি 2 প্লাস 0.5, ইজিলি তুমি বের করে ফেলছো কত? 2.7। ঠিক আছে, 2 প্লাস 0.7 মানে 2.7। ওকে, তো আমরা আরো কিছু জিনিস দেখি। সে ধরো তোমাকে কি বলছে, পিএইচ ক্যালকুলেট করতে অনেক অঙ্ক আসবে, তো পিএইচ এর কিছু অঙ্ক করি। ধরো তোমাকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলে দিচ্ছে কত? 2 × 10⁻⁻7, সরি -6। ধরো তোমাকে এখান থেকে পিএইচ বের করতে বলছে, তো পিএইচ এর সূত্রটা কি ছিল আমরা সবার জানা আছে। একটা প্রশ্ন নাম্বার 1 দেই, তোমাকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বলছে? 2 × 10⁻⁻6। তোমাকে এখান থেকে পিএইচ ক্যালকুলেট করতে বলছে, তো পিএইচ এর সূত্রটা কি ছিল? মাইনাস লগ এইচ প্লাস, তাই না? আচ্ছা, মাইনাস লগ এইচ প্লাস, এইচ প্লাস এর ভিতর কি দিব আমি? 2 × 10⁻⁻6 কে দিব, তাই না? আচ্ছা, মাইনাস। এবার এটাকে আমি আবার এ বি এর ফর্মুলা ফেলাই দিলে এটাকে আমি লিখতে পারবো না লগ 2 প্লাস লগ 10⁻⁻6। খুব ইজিলি কি করতে পারবো? এটাকে আমি এটা লিখতে পারবো। ওকে, তাহলে এখানে আসতেছে কত? লগ 2। আমরা লগ 2 এর একটা ভ্যালু মুখস্থ করে আসছি। আমরা জানি যে শুরু হবে কত থেকে? 0.3 থেকে। আর প্রথম স্টেপে বাড়বে 2, তারপর তিনটা স্টেপে 1 1 করে, তারপরে তিনটা স্টেপে 0.5 করে। ঠিক আছে, তাহলে লগ 2 এর ভ্যালুটা কত ছিল? 0.3। তুমি এটাকে ইউজ করে ফেলো 0.3। ওকে, আচ্ছা, লগ 10⁻⁻6 এটার মানে কি বলতো? -6টা সামনে চলে আসবে, আর লগ 10 এর ভ্যালু কত আমরা সবার জানা আছে? 1। তাহলে এখানে কি আসতেছে দেখো তো, 0.3 থেকে যদি 6 কে বিয়োগ করে দাও, তুমি জানো যে সবাই জানো যে মাইনাস কি আসবে? 5.7। তাহলে তোমার পিএইচটা ক্যালকুলেট হয়ে গেল 5.7। তুমি কি এখানে জটিল কোনো ক্যালকুলেশন করছো কিনা আমাকে বলো? না, তুমি খুব ইজিলি কি করছো? জাস্ট এই কয়েকটা ভ্যালুকে মুখস্থ করে, এখানে মুখস্থ করার কিছু নাই। শুরু হয়েছে 0.3 দিয়ে, আর প্রথম স্টেপে 2 করে বাড়বে, আর বাকি স্টেপগুলোতে 1 1 1, তারপরে বাকি তিনটা স্টেপে 0.5 0.5 0.5। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে তুমি ইজিলি কি করতে পারছো? যে কোনো লগের জটিল ক্যালকুলেশন খুব ইজিলি কি করতে পারছো? বের করতে পারছো। ওকে, তাহলে আমাদের প্রথমটা চলে গেল। আমরা কি কি শিখবো বলছিলাম? লগারিদমিকটা শিখবো, তারপরে শিখবো কি? রুট, তারপরে ট্রিগোনোমেট্রিক, তারপরে অ্যান্টি ট্রিগোনোমেট্রিক। ওকে, আচ্ছা, তারপরে কি আছে আমাদের? রুট ফাংশন। সে ধরো আমরা একটা রুট বের করতে চাইতেছি, √13। ঠিক আছে, রুট ফাংশন গুলা। আচ্ছা, এইগুলা কিভাবে সহজে করা যায়? তোমার তো মোটামুটি √4 মানে কত এটা জানা আছে, √9 মানে কত এগুলো তো সবার জানা আছে। √4 মানে কত? 2। √9 মানে কত? 3। √16 মানে কত? 4। √25 মানে কত? 5। √36 মানে কত? 6। এগুলো কি কাউকে লিখে দিতে হবে? না, কারণ লিখে দেওয়া লাগবে না, কারণ এগুলো সবারই মোটামুটি কি আছে? জানা আছে, কতর বর্গ কত আসে। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, রুটের ভিতরে যে রাশিটা আছে তার আগে কোন পূর্ণবর্গ সংখ্যা আছে, পরে কোন পূর্ণবর্গ সংখ্যা আছে। পূর্ণবর্গ মানে কি? যাদেরকে বর্গ করলে পাওয়া যায়। ওকে, 13র বাম দিকে কত আছে? পূর্ণবর্গ সংখ্যা 9। 13র ডান দিকে কত আছে? 16। ঠিক আছে, 13র বাম দিকে পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 9, আর ডান দিকে কত আছে? 16। ওকে, 9 কে রুট করলে আমরা কত পাবো? 3, কারণ আমাদের মূল রাশিটার উপর কি দেওয়া আছে? রুট। আর 16 কে রুট করে দিলে আমরা কত পাবো? 4। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের যে রুট ভ্যালুটা দেওয়া আছে এটা কি 9 আর 16র মাঝামাঝি না? তাহলে আমাদের আনসারটা কি হবে? 3 আর 4 এর মাঝামাঝি, মানে 3.5 অথবা 3.6 অথবা 3.4। তো আমরা এটাকে 3.5 ধরেও ক্যালকুলেশন করতে পারি। তাহলে ইজিলি আমি কি করতে পারছি? √13 এর ভ্যালুটা ক্যালকুলেটর ছাড়া বের করে ফেলছি। এটা দিয়ে আমি খুব সহজে আরো বড় বড় ক্যালকুলেশন করতে পারবো। সে ধরো তোমাকে √79 বের করতে বলছে। ঠিক আছে, √79। ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি জানো যে 79 আগে কোন পূর্ণবর্গ সংখ্যাটা আছে, পরে কোন পূর্ণবর্গ সংখ্যা আছে? 79 পরে পূর্ণবর্গ সংখ্যা হইতেছে 81। ঠিক আছে, আর 79 আগে পূর্ণবর্গ সংখ্যা হইতেছে কত? 64। ঠিক আছে, আচ্ছা, এবার বলো তো 64 কে রুট করলে আমরা কত পাবো? 8 পাবো। আর 81 কে রুট করলে আমরা কত পাবো? 9। তাহলে আমাদের আনসারটা হইতেছে, যেহেতু এটা 64 আর 81 মাঝামাঝি, তাহলে আমাদের আনসারটা অবশ্যই কি হবে? 8 আর 9 এর মাঝামাঝি হবে। তাহলে কি তুমি 8.5 বসাবা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, 8 আর 9 এর মাঝামাঝি যেহেতু 8.5 কি বসাবা? তুমি এটার দিকে একটু তাকাই দেখো, এটা কোন রাশিটার দিকে ঝুঁকে আছে? এটা কি 64-র দিকে ঝুঁকে আছে নাকি 81-র দিকে ঝুঁকে আছে? ঝুঁকে আছে মানে কি? কাছাকাছি। কোন রাশিটার কাছাকাছি? যদি দুটোটার মাঝামাঝি হইতো আমি 8.5 লিখতাম, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা 81-র কাছাকাছি, তাহলে এটার আনসারটা অবশ্যই 9 এর কাছাকাছি হবে। তার মানে এটার আনসারটা 8.9। দেখছো, ইজিলি তুমি ক্যালকুলেটর ছাড়া কি করতে পারছো? বের করতে পারছো। সে ধরো তোমার কি লাগলো, আমি কি এটা আরেকবার বুঝিয়ে দিব? তোমার এখানে কি ছিল? √79। ওকে, 79 আগে পূর্ণবর্গ সংখ্যা হইতেছে কত? 64। ডান দিকে কত? 81। 64 কে রুট করলে আমরা পাবো 8, 81 কে রুট করলে আমরা কত পাবো? 9। ওকে, তো তাইলে আমাদের আনসারটা হবে 8 আর 9 এর মাঝামাঝি। এটা তো সবাই বুঝতে পারছি ইজিলি।
ঠিক আছে, কিন্তু কত হবে? তুমি কি 8.5 লিখবা না 6 লিখবা না 7 লিখবা না 8 লিখবা না 9 লিখবা? তুমি একটু দেখো তো তোমার যে আনসারটা, মানে যেটার আনসার বের করতেছো ওইটা কার কাছাকাছি? 81 কাছাকাছি। 81 মানে কি রুট করলে কত পাবো? 9। তাহলে আমাদের আনসারটা কিসের কাছাকাছি হবে? 9 এর কাছাকাছি হবে। খুব ইজিলি বের করতে পারছি। সে ধরো তোমাকে কি বললো, রুট ওভার 126 বের করতে। ওকে, আচ্ছা 126 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 121। আর তারপরে কত আছে? 144। 121 কে রুট করলে আমরা কত পাই জানি? 11। 144 কে রুট করলে আমরা কত পাবো জানি? 12। তাহলে আনসারটা কত হবে? 11 আর 12 মাঝামাঝি। কিন্তু এই যে 126 রাশিটা আছে, এই রাশিটা কি 121 আর 144 এর মাঝামাঝি আছে নাকি যে কোনো একটা সাইড বরাবর আছে? এটা দেখতেছি আমাদের এই মিয়া সাইড বরাবর আছে, মানে 121 এর সাইড বরাবর আছে। তাহলে আমাদের আনসারটা অবশ্যই 11 এর কাছাকাছি হবে এবং আনসারটা হবে 11.1 অথবা 11.2। আমি যেটা ইউজ করি কোনো সমস্যা নেই, যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করতেছি না, অ্যাকুরেট লাগবে না। তাহলে এটা আনসারটা হবে কি 11.1 অথবা 2। তাহলে দেখো আমি কি করতে পারছি, রুট যুক্ত ফাংশনগুলা কোনো ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি কি করতে পারছি? বের করতে পারছি। কি করছি? আগের পূর্ণবর্গ রাশি, ডানের পূর্ণবর্গ রাশি, ওকে, তাদেরকে রুট করে আনসার বের করব। দোনোজনের মাঝামাঝি হবে কি আনসার। এখন যদি আমাদের মেইন ফাংশনটা যে কোনো একটা সাইড বরাবর থাকে তাহলে আনসারটা হবে ওই সংখ্যার সাইড বরাবর। যেমন এখানে কি ছিল, এই 126টা 121 এর কাছাকাছি ছিল, আমি আনসারটা কি লিখছি? 11.1 অথবা 11.2। কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি। ওকে, এরপর আমরা কি শিখবো বলছি? 3 নম্বরে শিখবো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা, তো ট্রিগোনোমেট্রিকের মধ্যে কি কি আছে একটু খেয়াল করে দেখি। ট্রিগোনোমেট্রিক, ওকে, তাহলে তোমাকে ট্রিগোনোমেট্রিক পারতে হলে তোমাকে কিছু জিনিস আবার মুখস্থ রাখতে হবে। তুমি এগুলো মুখস্থ করে আসছো, যারা মুখস্থ করে নাই তারা আবার করবা। সাইন 0 ডিগ্রি মান কত? 0। তারপরে সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, মানে কি 0.5। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, মানে কি 0.707। ওকে, তোমাকে এই দশমিকের মানগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ আমাদের অঙ্কে এগুলা লাগবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে সাইন 45 এর মান কত? 1/√2, এটা কত? 0.707। ওকে, তারপরে কি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত? আমরা জানি যে √3/2, তাহলে কত আসবে? 0.866। আর সাইন 90 ডিগ্রি মান কত? 1, সবার জানা আছে। ঠিক আছে, আমি আর বাকিগুলা লিখলাম না, কারণ বাকিগুলা কি হইতে থাকবে? রিপিট হইতে থাকবে, কারণ আমরা জানি যে সাইনের রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত? -1 থেকে 1 পর্যন্ত। ওকে, তো সিমিলারলি কজেরটা কি হবে? উল্টা, cos 90 ডিগ্রি মান কত হবে? cos 0 ডিগ্রি মান কত হবে? 1। cos 30 ডিগ্রি মান হবে কি? 0.866। cos 45 এর মান হবে 0.707। cos 60 ডিগ্রি মান হবে 0.5। আর cos 90 ডিগ্রি মান কত আসবে? 0। মানে সাইনের যে সিরিয়ালটা ফলো করছে cos এর, সেটা কি করবে? উল্টা ফলো করবে। ওকে, তাহলে cos এরটা মুখস্থ করার কোনো দরকার নাই, সাইনেরটা মুখস্থ করছি, এনাফ। ওকে, এরপর আমি কাকে শিখবো? tan এরটা শিখবো। tan 0 ডিগ্রি মান কত? আমাদের সবার জানা আছে tan 0 এর মান হইতেছে কত? 0। ওকে, আচ্ছা, তারপরে হইতেছে কি tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হইতেছে 1/√3। ঠিক আছে, এখন 1/√3 কে যদি আমি দশমিকে ভাঙাই কত পাবো? 0.57। এটা একটু মনে রাখতে হবে। তারপরে tan 45 ডিগ্রির মান কত? 1। tan 60 ডিগ্রির মান কত? √3। এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো? 1.71। আর tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। কোথায় বুঝতে পারছি? এখন আমি এই যে ভ্যালুগুলো আছে, রূপযুক্ত রাশিগুলো আছে, ওইটাকেও মুখস্থ করবো, আবার দশমিকে কনভার্ট করলেও কি করব? ওইটাকে মুখস্থ করব। কেন? কারণ আমাদের অঙ্কের ক্যালকুলেশনে কখন পূর্ণ সংখ্যাটাকে লাগে, কখন রুট দশমিকের অংশটা লাগে আমি জানি না। কথাই বুঝতে পারছি? তাহলে আমরা কি করতে পারবো? এইখান থেকে ইজিলি মান বের করতে পারবো। ওকে, আচ্ছা, ধরো তোমাকে একটা প্রশ্নে সাইন কি জিজ্ঞেস করলো? সাইন 210 ডিগ্রি কত হবে জিজ্ঞেস করলো। তো এইটার জন্য আমরা আগের পুরান পদ্ধতি ফলো করব। পুরান পদ্ধতি কিরকম? সাইন 210 ডিগ্রি, এটাকে আমি কি লিখতে পারি? 180 যোগ 30। তো আমরা 90 থেকে শিখে আসছি 180 কে আমরা কি করব? π/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক আনবো। π/2 মানে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে কত গুণ করলে 180 আসে ভাই? 90 ডিগ্রির সাথে আমরা জানি যে 2 গুণ করলে কত আসবে? 180। তাহলে এখানে কি আসবে? 2 × π/2। এখন দেখো তো π/2 এর সাথে জোড় সংখ্যা থাকলে সাইন কি চেঞ্জ হবে? কখনো চেঞ্জ হবে না। সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস সামথিং, কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন কি? নেগেটিভ। তাহলে এখানে কি আসবে? -sin 30। আর আমাদের sin 30 এর মান সবার জানা আছে কি? হাফ। তাহলে এখানে আনসার আসতেছে কত? -হাফ। ওকে, এটা খুব ইজি, এটা আমরা 9-10 থেকে দেখে আসছি। কিন্তু যদি আমাকে ভাই জিজ্ঞেস করে সাইন 75 ডিগ্রির মান কত, তাহলে আমি কত লিখবো? প্রশ্ন হইলো এইটা, সাইন 75 ডিগ্রির মান কত, আমি এটা কত লিখবো? ওকে, আচ্ছা, তো তাহলে সাইন 75 এর মানটা ধরো আমার জানা নাই, কিন্তু একটু তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি জানো কি 75 এর আশেপাশে তোমার সাইনের মানের টোটাল রেঞ্জ কত কত জানা আছে? 0টা জানা আছে,
30টা জানা আছে, 45-এরটা জানা আছে, 60টা জানা আছে, 90টা জানা আছে। ওকে, এখন আমাদের যে 75কে বের করতে বলছে, 75 কার কার মাঝামাঝি পড়ে? 60 আর 90 মাঝামাঝি পড়ে না? তাহলে আমাদের 60-এর আনসার কত ছিল? sin 60 ডিগ্রি মান কত ছিল? 0.866। আর sin 90 ডিগ্রি মান কত ছিল ভাই? 1। তাহলে আমাদের যে আনসারটা হবে 75 ডিগ্রি, এটা অবশ্যই এদের মাঝামাঝি হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমাদের 75 ডিগ্রিটা এই দুজনের মাঝামাঝি পড়ে, তাহলে আমাদের আনসারটা কি হবে? এই দুজনের মাঝামাঝি পড়বে। তুমি এই দুজনের মাঝামাঝি যে কোনো একটা আনসারকে চুজ করো। 0.9, যদি 0.91 লেখো তাও হবে, 0.92 লেখো তাও হবে, কারণ আমাদের কাছে যেহেতু ক্যালকুলেট নাই, আমি অ্যাকুরেট মান পাবো না, কিন্তু আন্দাজ করে কাছাকাছি মানটা পাবো। ওকে, তাহলে কাছাকাছি মানটা কি হবে? 0.9 অথবা 0.91 অথবা 0.92, যেটা লিখি কোনো সমস্যা নাই, কারণ আমি এখানে এক্সাক্ট ভ্যালুটা তো জানতে পারবো না। তাহলে sin 75 এর মানটা আমি ইজিলি বুঝতেছি কত হবে? 0.9। ধরো তোমাকে তিনটে অপশন দিল sin 75 এর মানে 0.4, 0.5, 0.6 আর এটা দিল 0.9। তুমি কোনটা দেখাবা? 0.4 কি আসার কোনো চান্স আছে? 5 কি আসার কোনো চান্স আছে? 6 কি আসার কোনো চান্স আছে? না, আনসারে আসার চান্স আছে কত? 0.9। তাহলে তুমি কোনটা দেখাবা? 0.9 কে দেখাবা। ঠিক আছে, তো সে ধরো তোমাকে আবার বের করতে বললো 10, আর ধরো তোমাকে 10 বের করতে বললো, কত কত শিখছি আমরা? 10, 0, 30। ধরো তোমাকে 10 for 20 ডিগ্রি মান বের করতে বললো। ওকে, 10, 20 ডিগ্রি। আচ্ছা, এবার একটু তাকে দেখো তো আমাদের 10, 20 ডিগ্রিটা কোন কোন দুইটা রেঞ্জের মাঝামাঝি পড়বে? আমরা 10, 0 মান জানি কত? 0। 10, 30 মান কত জানি? 0.57। তাহলে 10, 20 ডিগ্রিটা এই দুজনের মাঝামাঝি। তাহলে আমাদের আনসারটা কোন দুইজনের মাঝামাঝি হবে? 0 আর 0.57 এর মাঝামাঝি। তো তুমি 0 আর 0.57 এর যে কোনো মাঝামাঝি যে কোনো আনসারটাকে ধরো, এটা কি হবে? তোমার কাছাকাছি আনসার হবে। তুমি এটাকে 0.4 ধরতে পারো, 0.41 অথবা 0.39, ইচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইজিলি কি করতে পারতেছি? এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর কয়েকটা জিনিসের দশমিক মানকে মুখস্থ রেখে ইজিলি কি করতে পারতেছি? বের করতে পারতেছি। তাহলে আমরা এই জন্য আমি কি বলছি? তোমাকে দশমিকের মানগুলো মুখস্থ রাখতে বলছি। তুমি কি ইজিলি বুঝতে পারতা 0 আর 1/√3 এর মাঝামাঝি আনসার কোনটা হবে? বুঝতে পারতা না, এই জন্য দশমিকের মানটাকে রাখতে বলছি মুখস্থ। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ভাইয়া এটা কেন বললেন? 1/√3 কে কি দরকার? 1/√3 কেও দরকার আছে। ধরো তোমার একটা অপশন আসলো sin স্কয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin স্কয়ার 60 ডিগ্রি আনসার। তুমি এটার আনসার কিভাবে বের করবা? তুমি কি এখানে দশমিক বসাবা? না, কারণ sin 30 ডিগ্রি মান কত? 0.5 ছাড়াও আরো একটা আছে, আমরা এটাকে হাফও বলতে পারি। sin 60 ডিগ্রির মান আমরা জানি যে দশমিকে 0.866, কিন্তু যদি আমি এখানে 0.866 লিখি তাহলে কি ভ্যালুটা হবে? সুন্দর কোনো ভ্যালু পাবো না। তাহলে আমি এটাকে ইউজ করবো √3/2। তাহলে এবার দেখো তুমি ইজিলি কি করতে পারতেছো? উপরে পাইতেছো 1/4, নিচে পাইতেছো 3/4, 4 কেটে দাও, তাহলে কি আসবে? 1/3। 1/3 মানে কত? 0.33। ঠিক আছে, তাহলে আনসারটা কত চলে আসলো? 0.33। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমরা ইজিলি কি করতে পারতেছি? ক্যালকুলেটর ছাড়া ট্রিগোনোমেট্রিক যে কোনো ফাংশন কি করতে পারতেছি? বের করতে পারতেছি। সে ধরো এখন আমরা কি শিখবো? অ্যান্টি ট্রিগোনোমেট্রিক গুলা। ওকে, অ্যান্টি ট্রিগোনোমেট্রিক। ঠিক আছে, অ্যান্টি ট্রিগোনোমেট্রিক মানে কি বলতো? সাইন ইনভার্স, কজ ইনভার্স, এরকম গুলো। ওকে, আচ্ছা, ধরো তোমাকে সাইন ইনভার্স 0.6 এর মান জিজ্ঞেস করলো। ওকে, সাইন ইনভার্স 0.6 এর মান কত ডিগ্রি? আচ্ছা, তুমি এখন দেখো সাইন ইনভার্স 0.6, সাইনের রেঞ্জ গুলো কত থেকে কত? -1 থেকে +1। ওকে, তাহলে এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা অবশ্যই -1 থেকে +1 এর মাঝামাঝি হবে। ওকে, এবার একটু খেয়াল করে দেখো 0.6টা কোন দুইটা আনসারের মাঝামাঝি? আমাদের 0.5 আর 0.707 এর মাঝামাঝি। 0.6টা কোথায় আছে? 0.5 আর 0.707 এর মাঝামাঝি। তাহলে আমাদের যে আনসারটা হবে ওই আনসারটা কার কার মাঝামাঝি হবে? 30 আর 45 ডিগ্রির মাঝামাঝি হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আনসারটা লিখে দিব, ধরো 35 ডিগ্রি। ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? আমি আরেকবার বলি, আমরা এখানে যে ভ্যালুগুলো মুখস্থ করছি ওইগুলা কি ইউজ করে কি করব? ইনভার্স ট্রিগোনোমেট্রিক বা অ্যান্টি ট্রিগোনোমেট্রিক গুলা বের করব। অন্য কোনো এক্সট্রা কিছু মুখস্থ করার দরকার নাই, কারণ আমরা জানি যে কি sin 30 ডিগ্রি মান কত? 0.5, sin 45 ডিগ্রি মান কত? 0.707। ওকে, তা এখন আমার কাছে প্রশ্নে সাইন ইনভার্স 0.6 জিজ্ঞেস করছে। 0.6টা কোন দুইটার মাঝামাঝি হবে? 0.5 আর 0.707 এর মাঝামাঝি। তাহলে আমি এখানে পাইবো কি? 0.6টাকে এই দুজনের মাঝামাঝি। তাহলে আমাদের আনসারটা কি হবে? 30 আর 45 এর মাঝামাঝি হবে। তাহলে কত ডিগ্রি? 35 ডিগ্রি। কেউ যদি বলে যে ভাই আমি 36 লিখবো, আমার অঙ্কের জন্য কাটাকাটি করার জন্য 36 কে দরকার, তাহলে 36 লেখো, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে 37 লিখবো, কোনো সমস্যা নাই। আমি তো এক্স্যাক্টলি না পাইলেও কাছাকাছি আনসারটা তো পাইছি। আমি কি পরীক্ষায় কখনো 80 ডিগ্রি লিখে বসে আসবো এটাকে? আনসারটাকে না লিখে বসে আসবো না, কারণ আমি এক্স্যাক্টলি ভ্যালুটা না জানলেও আনসারটাকে জানি যে কত কত মাঝামাঝি হবে? 30 আর 45 এর মাঝামাঝি। বুঝতে পারছি? ইজিলি আমি কি করতে পারছি? ক্যালকুলেট করতে পারছি। এবার ধরো তোমাকে tan ইনভার্স 5 ডিগ্রির মান জিজ্ঞেস করলো।
tan ইনভার্স 5 এর মান কত ডিগ্রি? ওকে, আচ্ছা তো তাহলে আমরা এখান থেকে একটু দেখি চেষ্টা করি। আচ্ছা একটু তাকে দেখো তো tan ইনভার্স 5, আচ্ছা tan 60 ডিগ্রির মান কত 1.71 আর tan 90 ডিগ্রির মান কত ইনফিনিটি। তাহলে আমাদের যে 5 এর ভ্যালুটা কার কার মাঝামাঝি পড়তেছে 1.7 আর পাই ইনফিনিটি, তাহলে কার কার মাঝামাঝি পড়তেছে 1.71 আর ইনফিনিটির মাঝামাঝি। তাহলে আমাদের যে আনসারটা হবে ওইটা আনসারটা অবশ্যই 60 আর 90 ডিগ্রির মাঝামাঝি হবে। তুমি 60 আর 90 ডিগ্রির মাঝামাঝি যে কোনো একটা সংখ্যাকে চুজ করো, তুমি 70 কে চুজ করতে পারো, 71 কে চুজ করতে পারো, তোমার অঙ্ক ইচ্ছা অনুসারে কাটাকাটি করার অনুসারে তুমি কি করতে পারবা, যে কোনো একটাকে চুজ করতে পারবে। ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? তো আমরা ইজিলি দেখছো কিভাবে অ্যান্টি ট্রিগোনোমেট্রিক বলো বা ট্রিগোনোমেট্রিক বলো তুমি কি করতে পারতেছো, ইজিলি ক্যালকুলেট করতে পারতেছো। বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে ভাইয়া অনেক কিছু তো দেখলাম, তো এখন আমরা কি করব, এগুলোর একটা অ্যাপ্লিকেশন দেখবে, একটা না কয়েকটা দেখি চলো। ধরো আমাদের যে অঙ্কগুলো আসে আমাদের পরীক্ষায়, আমরা তো একটা পিএইচ এর ক্যালকুলেশন দেখে আসছি, কিন্তু আমরা অন্যগুলোর তো অ্যাপ্লিকেশন দেখি নাই, বা অ্যাপ্লিকেশনগুলো কাটাকাটি কেমনে করবো ওইগুলো একটু দেখে আসি। ধরো তোমাকে বললো লিথিয়ামের 3 নং কক্ষপথের, বা হাইড্রোজেন বললো, হাইড্রোজেনের 3 নং কক্ষপথের ব্যাসার্ধ কত, এটাকে আমি কিভাবে বের করবো ক্যালকুলেটর ছাড়া। ওকে, কি বললাম, হাইড্রোজেনের 3 নং কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। ওকে, তো আমরা ব্যাসার্ধ সূত্রটা সবার মোটামুটি জানা আছে, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার। ওকে, এটা কি ব্যাসার্ধের সূত্র, এটাতে কোনো সন্দেহ নাই। এটা যদি আপনি না পারেন তাও আমার কোনো এখন কিছু করার নাই, আমি এটা আপনাকে শিখাইতে পারবো না, কিন্তু আমি এখান থেকে আপনাকে ক্যালকুলেশন শিখাবো। ওকে, আচ্ছা ক্যালকুলেশন করার জন্য আমাদের এখানে যে n এর মানটা হবে, যেহেতু 3 নং কক্ষপথ বলছে, তাহলে আমি n এর মান কত বসাবো 3 বসাবো। ওকে, আর আমাদের সবার জানা আছে এই যে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা কোন ফর্মে প্রুফ করা হয়েছে, সিজিএস এককে প্রুফ করা হয়েছে। তাহলে আমি এইচ এর মানটা অবশ্যই 6.62 ইনটু 10 টু দি পাওয়ার কত বসাইতে হবে, -27 বসাইতে হবে। কখনো কি আমি -34 বসাইতে পারবো না? এটা কোন এককে প্রুফ করা, সিজিএস এককে। আপনি কখনো এটাতে এসআই এককের মান পুট করতে পারবেন না। তাহলে এইচ এর মানটা অবশ্যই কত বসাইতে হবে 6.62 ইনটু 10 টু দি পাওয়ার -27। ওকে, আর পাই এর মানটা কত আমরা জানি যে 3.1416 এম। এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটাকে আমরা কত ধরি 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। আমি অবশ্যই এটাকে কিসে লিখতে হবে, গ্রামে। আমি কি এটাকে কেজিতে লিখতে পারবো না, কারণ সিজিএস এককে ভরের একক হচ্ছে কি গ্রাম। ওকে, জেড হচ্ছে কি প্রোটন সংখ্যা, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত 1, আর ই হইতেছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান কত 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU। এটা কোন এককে, সিজিএস এককে। আমি কখনো এটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 লিখতে পারবো না, কারণ ওইটা কার আধান ছিল, এসআই এককের আধান ছিল। আমাদের ইকুয়েশনটাই প্রুফ করা হয়েছে কি কোন এককে, সিজিএস এককে। বারবার বলতেছি, ব্যাসার্ধের সূত্র, শক্তি সূত্র, তারপরে বেগের সূত্র, তিনটা সূত্রকে কোন এককে প্রুফ করা হয়েছে, সিজিএস এ। কখনো এটাতে এসআই এর মান দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এন এর মানটা কত 3, তাহলে তুমি 3 কে বসে দিলে কত পাইতেছো 3 স্কয়ার। ব্যাপারটা বুঝতে পারছি, খুব ইজি। আচ্ছা, এইচ এর মান কত 6.62 ইনটু 10 টু দি পাওয়ার -27 স্কয়ার, কোনো সন্দেহ নাই। তারপরে 4 পাই স্কয়ার, ঠিক আছে। এম এর মান কত 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -28, তাতেও কোনো সমস্যা নাই। জেড এর মান হচ্ছে 1 আর ই এর মান হচ্ছে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার -10 স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা, এটা বিটা কি বলে, বিশাল একটা কাটাকাটি বা যোগ বিয়োগ বা গুণ ভাগের অংশ। তো আমরা এটাকে শর্ট করব কিভাবে একটু খেয়াল করো। 3 স্কয়ার মানে কি বলতো ভাইয়া 9, তাহলে এটাকে 9 লিখে দিলাম। আচ্ছা, এখানে যে 6.62 ইনটু 10 টু দি পাওয়ার -27 এর উপর স্কয়ার আছে, আমি এটাকে কি করে দিলাম 6.62 স্কয়ার লিখলাম, আর 10 টু দি পাওয়ার -27 কে স্কয়ার করে কি লিখলাম -54। কারণ সমস্যা আছে কিনা, না। ওকে, আচ্ছা 4 ইন্টু পাই স্কয়ার, আমাদের জানি যে পাই এর মান কত 3.1416। এখন আমি কি করলাম, আচ্ছা পরের লাইনে করি, পাই স্কয়ার কে পাই স্কয়ার লিখলাম, 9.1 কে 9.1 লিখলাম, এখানে যে 4.8 স্কয়ার আছে তাকে আমি 4.8 স্কয়ার লিখলাম, আর এখানে 10 টু দি পাওয়ার -28 আছে তাকে লিখলাম, 10 টু দি পাওয়ার -20 আছে তাকেও লিখলাম। ব্যাপারটা কি বুঝতে পারছি? সবগুলোকে লিখে ফেলছি। আমি পরের লাইনে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে তা করব। ওকে, কি করছি 9 ইনটু এখানে যে এইচ স্কয়ারটা ছিল 6.62 স্কয়ার কে 6.62 স্কয়ার লিখছি, 10 টু দি পাওয়ার -27 স্কয়ার কে 10 টু দি পাওয়ার -54 লিখছি, 4 পাই স্কয়ার কে 4 পাই স্কয়ার, 9.1 কে 9.1, তারপরে এখানে যে একটা 4.8 স্কয়ার আছে তাকে লিখছি, 10 টু দি পাওয়ার -28 কে লিখছি, 10 টু দি পাওয়ার -20 কে লিখছি। ওকে, এখন আমরা ক্যালকুলেশনটা শিখবো। ওকে, আমরা এখন কি করব, এখানে যে রাশিগুলো লিখছি এই রাশিগুলোকে ক্যালকুলেট করব ক্যালকুলেটর ছাড়াই, ঠিক আছে। আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, মানে যা যা বলবো একটু স্টেপগুলো দেখো। এখানে আমরা 9টাকে 9 লিখলাম, 6.62 যেটা ছিল এটাকে আমি আমার পছন্দ অনুসারে কি করলাম
6.6 লিখলাম, কোনো সমস্যা আছে? না। কেন? 6.62 ছিল, একটা ঘর কমাই লিখলাম, 6.6 লিখলাম আমার ক্যালকুলেশন করার সুবিধার্থে। ওকে, আচ্ছা 4 ইন্টু পাই স্কোয়ার, পাই মানে কি আমরা জানি যে 3.1416, এখানে আমি 3.1416 কে এনে ভেজাল না করে এটাকে জাস্ট কি লিখে দিব 3 স্কোয়ার, বুঝতে পারছি? ওকে, কেন এটাকে লিখলাম? কারণ আমাদের 3.1416 কে আনলে যতটুকু ক্যালকুলেশনটা জটিল করা লাগতো 3 স্কোয়ার কে লেখার কারণে এটা কি গেছে, আরো সরল হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখো এখানে কি আছে 9.1, 9.1টাকে আমি সরল করে কি লিখবো 9 লিখবো। ওকে, এখানে কি আছে 4.8 আছে, 4.8টাকে আমি সরল করে কি লিখে দিব 5 লিখে দিব। ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা উপরে কি আছে -54, এখানে একটু খেয়াল করে দেখো 10 টু দি পাওয়ার -28, এখানে আছে 10 টু দি পাওয়ার -20, এটাকে কি লিখে দিব -48, বুঝতে পারছি কিনা ব্যাপারটা? ওকে, আচ্ছা এবার কি করব দেখো তো, 9 আর 9 কি হবে, কাটা চলে যাবে। তাহলে আমাদের এখানে কি কি থাকতেছে একটু চিন্তা করে দেখো, 4 আর এখানে আসবে কত 3 স্কয়ার মানে কত 9, 5 স্কয়ার মানে কত 25, ঠিক আছে? আচ্ছা এই 6.6টাকে দেখতে সুন্দর লাগতেছে না, আমি এটাকে কি লিখলাম 66 ডিভাইডেড বাই 10। কারো কি কোনো সমস্যা হবে? না, কারোর কোনো সমস্যা হবে না। আর এখানে একটু খেয়াল করে দেখো 10 টু দি পাওয়ার -54, 10 টু দি পাওয়ার -48, কাটাকাটি করলে কি চলে আসবে 10 টু দি পাওয়ার -6, কারণ -48টা উপরে উঠে গেলে কি হয়ে যাবে +48, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কি আসতেছে এবার একটু চিন্তা দেখো, এখানে আসবে 66 স্কয়ার না, 66 স্কয়ার, 66 স্কয়ারকে আমি কি লিখতে পারি 66 গুণ 66। ওকে, আর 4 গুণ 9 গুণ 25 কে এটা লিখলাম, আর ইনটু নিচে 10 স্কয়ার করলে কি পাবো আমরা জানি যে 100। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি, 66 স্কয়ার যেটা ছিল 66 কে লিখছি 66 গুণ 66। ওকে, 4 গুণ 9 গুণ 25 এটাকে লিখে দিলাম, আর নিচে যে 10 স্কয়ারটা ছিল এটাকে 100 লিখে দিলাম। কথা কি বুঝতে পারছি? আচ্ছা তাহলে একটু দেখো এখানে কি আসে, এখানে একটু ঠান্ডা মাথায় দেখো, তোমার এখানে তুমি যদি কি করতে চাও 25 কে কাটাকাটি করতে চাও, কার সাথে 66 সাথে, পারবা? কখনোই পারবা না, কারণ 25 আর 66 অনেক টাফ একটা কাটাকাটি হয়ে যাবে। তুমি জানো যে 3 25 কত 75। ওকে, তাহলে এখানে 75 থেকে কাটাকাটি করার পরেও কি আসবে, কম কিছু আসবে না। আমাদের 25-এর সাথে কাটাকাটি করার জন্য কাকে লাগবে 75 কে লাগবে, কিন্তু তুমি কাটাকাটি করতে পারতেছো না। কিন্তু তোমার কেন? কারণ তোমার এখানে 75-এর জায়গায় কি বসে আছে 66। তাহলে তুমি কি করবা, কাটাকাটি করলে যে সংখ্যাটা আসতো তার থেকে একটু কম নিয়ে নিবা। কত নিবা 2.7। ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা তাহলে এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে তোমার এখানে কি আসবে 2.7। আবার তুমি 4 নং কত জানো, 4 নং কত 36, আর 36 কে যদি তুমি 66 দিয়ে কাটাকাটি করো, কখনো কি কাটাকাটি করতে পারবা? 36 কে 66 দিয়ে কাটাকাটি করার কোনো চান্স নাই। 2 দিয়ে কাটাকাটি করা যেতে পারে, কোনো সমস্যা নেই, কাটাকাটি করো। 18 আনবা, এখানে কত আসবে 33। এখন 18 আর 33 কি কাটাকাটি করা যাবে? যাবে, আরো কাটাকাটি যায়। কত 3, এখানে আসবে কত 3 দিয়ে কাটাকাটি করলে 6, এখানে আসবে কত 11। তাহলে এখানে কি আছে 6, এখানে কি আছে 11। এখন কি 6 আর 11 কাটাকাটি যাবে? কখনো যাবে না। তবু আমি কি করলাম 6 আর 11 কে কি করলাম কাটাকাটি করলাম। কেমনে? আমরা জানি যে 6 আর 11 কে কাটাকাটি করলে কাটাকাটি করার জন্য কত লাগবে 12, কিন্তু এখানে কি 12 আছে না। 12 থেকে যেহেতু কাটাকাটি করার ওয়ে নাই, তাহলে আমরা জানি যে 6 দুগুণে 12, তাহলে আমরা কি করব 2 থেকে একটু কম ভ্যালুটাকে নিব। কত নিব 1.9। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমি আবার বুঝাই, আমাদের এখানে ছিল 66, নিচে ছিল 4 গুণ 9, এটাকে আমরা কি লিখছি 66 ডিভাইডেড বাই 36। ওকে, তো আমরা এখানে কাটাকাটি করে দেখলাম যে আমাদের কি আসতেছে 11 ডিভাইডেড বাই 6। এখন 11 আর 6 তো কাটাকাটি যায় না, কিন্তু 12 আর 6 কাটাকাটি যায়, এবং কত আসে 2। যেহেতু এখানে 12 থেকে একটু হালকা কম ভ্যালু আছে, তাই আমি 2 থেকে একটু হালকা কমাই লিখবো। কত লিখবো 1.9। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? ওকে, এবার একটু দেখো, এখানে 10 টু দি পাওয়ার -6 ছিল, এখানে নিচে 100 ছিল, এটাকে আমরা 100টাকে উপরে উঠে দিলে 10 টু দি পাওয়ার -8 হয়ে যাবে না? আমাদের এখানে 10 টু দি পাওয়ার -6 ছিল, নিচে ছিল 100, এটাকে যদি উপরে উঠে দিই কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার -8। ওকে, আচ্ছা তাহলে এই দুইটা অংশকে কিভাবে গুণ করবো আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি কি করলা, এই 2.7টাকে একটু কমাই ধরলা, কত 2.5 ধরলা। যদি ওরে একটু কমাই ধরো, তাহলে ওরে একটু বাড়াই ধরলে তোমার ব্যালেন্স হয়ে গেল না। ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? তোমার লাগবে এই দুইজনকে গুণ করা, কিন্তু তুমি দুইজনকে গুণ করতে পারতেছো না। সে ধরো তুমি কি করলা, এই মিয়ারে একটু কমাই দিলা, এই মিয়ারে কি করলে একটু বাড়াই দিলা, তাহলে তোমার কি হয়ে গেল ব্যালেন্স হয়ে গেল। মানে দুইজনে একটু উপর নিচ্ছিল, ওরে একটু বাড়াই দিছি, ওরে একটু কমাই দিছি, দুজন কি হয়ে গেল ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই 2.7টাকে হালকা কমাই দিলে কত লিখবো 2.5, আর 1.9টাকে হালকা বাড়াই দিলে আমি কত লিখবো 2, আর 2 আর 2.5 কে গুণ করলে আমরা কত পাবো 5। তাহলে আনসারটা হবে কি 5 × 10 টু দি পাওয়ার -8। ওকে, তাহলে আমাদের আনসারটা কি আসতেছে 5 × 10 টু দি পাওয়ার -8। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, তোমার আনসারটা হয়তো 4.9 অথবা 4.8 অথবা 4.7 অথবা 5.1 অথবা 5.2 অথবা 5.3 এরকম কিছু একটা আসবে। তাই দেখো তুমি ক্যালকুলেটর ছাড়াও কি করতে পারছো, একদম কাছাকাছি আনসারটাতে চলে গেছো, কিন্তু অ্যাকুরেটলি পাবা না।
ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? তো আশা করি আমরা সবাই কাহিনীটা ধরতে পারছি যে কি করছি। মানে কোনো একটা জিনিসকে কি করছি, 1.9 থাকলে ওটাকে কি লিখে দিছি, 2 লিখে দিছি। 2.1 থাকলে ওটাকে কি লিখে দিছি, 2 লিখে দিছি। পাশাপাশি যখন দুইটা গুণ আসছিল 1.9 আর 2.7, ওদের দুজনকে ব্যালেন্স করার জন্য একজনকে বাড়াইছি আরেকজনকে কমাই দিছি। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। ওকে, সে ধরো তোমাকে আরো একটা অঙ্ক দেই। আমরা যদি এখানে প্রত্যেকটা অঙ্কের খুব ইজিলি ক্যালকুলেটর ছাড়া করা শিখতেছি। ধরো তোমাকে একটা বললো 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড 100 ml আয়তনে আছে। তোমাকে জিজ্ঞেস করলো ঘনমাত্রা কত। ঠিক আছে, কি বললাম, 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড কতটুকুতে আছে, 100 ml আয়তনে আছে। তুমি এটাকে জিজ্ঞেস করলো কত, এটার ঘনমাত্রা কত। তো তুমি ঘনমাত্রা বের করার সূত্র কি জানো, 1000 W ডিভাইডেড বাই mv। কারো যদি ঘনমাত্রার সমস্যা হয় তাহলে আমাদের কেমিস্ট্রির একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে মোলারিটি ppm ppb সবগুলা একদম এক্সপ্লেইনি এবং শর্টে দেওয়া আছে। ঠিক আছে, একটু দেখে নিতে পারো। তো সূত্রটা কি ছিল, 1000 W ডিভাইডেড বাই mv। ওকে, তাহলে 1000 W টা কি ভর না, ভর কতটুকু আছে, 5 গ্রাম। এমটা কি আণবিক ভর, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর সবার মুখস্থ থাকা লাগবে। তুমি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হয়, পরীক্ষার হলে কখন এটা কি করবে না, বের করবে না। কত, 98। ওকে, আর ভি এর মান কত, 100। ঠিক আছে, আয়তন দিয়ে দিছে 100, আণবিক ভর দিয়েছে 98, এটা দিয়ে দিছে 1000, এটা কত, 5। আচ্ছা, এখন আমরা কি করবো, ক্যালকুলেট করবো। ওকে, কিভাবে, তুমি 100 আর 1000 কে কাটাকাটি করলে তুমি কত লিখবা, 10। এটা তোমার কমন সেন্স বলে। 100 আর 1000 কে কাটাকাটি করলে দুইটা শূন্য চলে যাবে, আর কয়টা শূন্য থাকবে, একটা শূন্য, তার মানে কি থাকবে, 10। ওকে, এবার একটু চিন্তা করো, এই 98টা ভেজাল করতেছে। কেন ভেজাল করতেছে, তুমি 10 আর 98 কে কাটাকাটি করতে পারো না। তো তুমি কি করলে, এই 98টাকে মুছে দিলা। মুছে কি লিখলা, হালকা একটু বাড়ায় লিখলা, কত, 100। কেন লিখলে, তাহলে তোমার এখানে 10 আর 100 কে কি করতে পারো, কাটাকাটি করতে পারো। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে তোমার আনসারটা কি হবে, 10 আর 100 কে কাটাকাটি করলে যে রাশিটা আসবে ওই রাশিটা। ওকে, তাহলে এবার দেখো তোমার এখানে 10 আর 100 কে কাটাকাটি করার পর কি আসছে, 10। 5 আর 10 কে কাটি দিলে কত আসবে, 2। তাহলে আনসারটা কত হবে, হাফ মানে কি 0.5। তাহলে 0.5 বরাবর হবে না, কারণ আমি এখানে কি করছি, হালকা মানটাকে বাড়াই দিছি। ওকে, হালকা মানটাকে যেহেতু আমি বাড়াই দিছি, তাহলে এটা কি 0.5 আসবে না। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি যদি 0.5 আনসারে না থাকে, তুমি কোনটা লাগাবা? তুমি কি 0. ধরো তোমাকে দুইটা আনসার দিছে, 49 আর একটা আছে 0.51, কোনটা দেখাবা? 0.5 অপশনে দেওয়া নাই, মানে তোমার আনসারটা 0.5 এর কাছাকাছি আসবে। এখন দুইটা কাছাকাছি আনসার দেওয়া আছে, একটা 0.49 আর একটা 0.51। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার এখানে কি ছিল, 98। তুমি এই 98কে কি লিখছো, 100। তার মানে 98টাকে কি করছো, বাড়াইছো। তুমি জানো যে ভগ্নাংশের নিচে যদি বেড়ে যায়, তাহলে টোটাল আনসারটা কি আসে, বেশি আসে নাকি কম আসে? তোমার ভগ্নাংশের নিচে যদি কোনো কিছু কি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে টোটাল আনসারটা কি আসে, বেশি আসে নাকি কম আসে? অবশ্যই বেশি আসে। তাহলে তুমি কি করবা, এই আনসারটাকে, আচ্ছা তুমি কি করছো, তুমি ভগ্নাংশের হরটাকে কি করছো, বাড়াই দিছো। 98 ছিল 100 করে দিছো। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের হর বাড়াই দিলে ভগ্নাংশের মানটা কি বড় আসবে না ছোট আসবে? অবশ্যই ছোট আসবে। তার মানে 0.5টা কি আসছে, ছোট আসছে। তাহলে তুমি এটাকে ব্যালেন্স করার জন্য কি করে দিবা, বড় করে দিবা। তাহলে তোমার আনসারটা কোনটা হবে, 0.5 থেকে হালকা বড়টা। ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করে দেই। তোমার এখানে ছিল কত, 98। তুমি 98টাকে কত কল্পনা করছো, তুমি 98টাকে 100 কল্পনা করছো। ওকে, তাহলে 100 কল্পনা করায় কি করছো, বাড়াইছো। আর তুমি জানো যে ভগ্নাংশের হরটাকে যদি তুমি বাড়াই দাও, তাহলে টোটাল ভ্যালুটা কি আসবে, কম আসবে। তার মানে 0.5টা হয়ে গেছে কম। তাহলে আমার ব্যালেন্স করার জন্য ব্যালেন্সের যে আরেকটা ভ্যালু আসবে, এটা অবশ্যই কি হবে, বড় আসবে। তাহলে বড়টা কত, 0.51। তাহলে আনসার হইতেছে কত, 0.51। 0.49 হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন তোমার একটা অব্লিগেশন থাকতে পারে, ভাইয়া কেমিস্ট্রির অঙ্ক দেখাইলেন, ফিজিক্সের কিছু দেখাইলেন না, ফিজিক্সের জন্য কি আমি এখানে ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো, ক্যাটাগরি করতে পারবো। ধরো তোমাকে একটা প্রশ্ন দিল, একটা কণার আচ্ছা ধরো তোমাকে একটা অঙ্ক দিল, একটা কণার ওমেগা কৌণিক বেগ বলতেছে কত, 2.9। তোমাকে জিজ্ঞেস করলো পর্যায়কাল কত হবে। কি বললো, তোমাকে বলে দিল কৌণিক বেগটা কত, 2.9। তোমাকে কি জিজ্ঞেস করলো, পর্যায়কাল কত হবে। ওকে, তো এখন তুমি জানো যে পর্যায়কাল বের করার সূত্র কি, টি সমান সমান 2π ডিভাইডেড বাই ওমেগা। ওকে, আচ্ছা 2π, ওমেগার মান কত দিচ্ছে আমাকে, 2.9। ব্যাপারটা কি বুঝতে পারছি? ওমেগার মান আমাকে কত দিচ্ছে, 2.9। তাহলে তুমি কি পাও, পাই এর মান কত আমরা জানি যে 3.1416। কিন্তু আমি কি, যেহেতু আমার কাছে খাতার মধ্যে ক্যালকুলেটর নাই, আমি কি কখনো 3.1416 কি ইউজ করবো না। আমি কত ইউজ করবো, 3 ইউজ করবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা এবার 2.9 আছে, 2.9টাকে কি আমি ইউজ করতে পারবো না। 2.9টাকে আমি কত ইউজ করবো, 3 ইউজ করবো। ব্যাপারটা কি বুঝতে পারছি?
তাহলে এবার 3 আর 3 কে যদি আমি কেটে দিই তাহলে আনসারটা কত আসবে 2। তার মানে আমাদের যে আনসারটা হবে ওইটা কি হবে 2 এর কাছাকাছি হবে। ওকে, এখন যদি আমি এই আনসারটাকে আরো কাছাকাছি যাইতে চাই, ওকে, আরো কাছাকাছি যাইতে চাই, তাহলে কিভাবে করতে পারি? প্রশ্নটা হলো এটা। আচ্ছা একটু খেয়াল করো, আমাদের এখানে ছিল কত পাই, পাই মানে কি 3.1416, আমি এটাকে কত লিখছি 3 লিখছি, তার মানে 3.1416 ছিল, এটাকে আমি কি লিখছি 3 লিখছি। ওকে, তাহলে 3 লেখার কারণে আমি ভ্যালুটাকে কি করছি কমাইছি না, তাহলে পাশে যে রাশিটা আছে ওইটাকে কি করে দিতে হবে বাড়াই দিতে হবে। ব্যালেন্স করার জন্য পাশের রাশিটাকে কত বাড়াই দিব, যেহেতু এটা 3.1416 ছিল এটাকে আমি কত লিখছি 3। বুঝতে পারছি আমি ক্যালকুলেশনের স্টাইলটা বুঝতে পারছি। এখানে আমরা এটাকে আনসার 2 পাইছি, এটা কাছাকাছি মান, আমি আরো কাছাকাছি জানতে চাইতেছি যে কত হবে। ওকে, আমাদের ছিল কত পাই, পাইটাকে আমি কি লিখছি 3.1416 এর জায়গায় লিখছি কত 3। ঠিক আছে, তাহলে 3.1416 এর জায়গায় যেহেতু 3 কমাই লিখছি, তাহলে পাশে যে রাশিটা আছে ওটা কি করা লাগবে, একটু বাড়াই লেখা লাগবে। 2 এর জায়গায় কি লিখলাম 2.1। ওকে, আচ্ছা এখানে ছিল কত 2.9, 2.9টাকে আমি কি লিখলাম 3 লিখলাম। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে এবার একটু দেখো তো, এখানে ছিল 2.9, এটাকে আমি বাড়াই কি করছি 3 লিখছি, তাহলে যেহেতু নিচে বাড়াইছি তাহলে আমাকে উপরে কি করা লাগবে একটু বাড়াই লেখা লাগবে। এটা ছিল 2.1, এটাকে আমি কি করে দিলাম 2.2, তাহলে 3 আর 3 কে এটা দাও, তাহলে আনসারটা কত আসবে 2.2। ব্যাপারটা কি বুঝতে পারছি? এবার একটু ক্যালকুলেটর করে দেখি, ক্যালকুলেটরে আসলে আনসারটা কত আসে 2 ইন্টু পাই, এই 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 3, তাহলে আনসারটা কত আসতেছে 2.2, আর আমাদের ওদের আসতেছে কি 2.1। ব্যাপারটা কি বুঝতে পারছি? কাছাকাছি গেছে। তাহলে আমি কি করতে পারি, এইভাবেও হালকা একটু বাড়াই কমাই ক্যালকুলেশনটাকে আরো কাছাকাছি নিয়ে যাইতে পারি। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? তো আমরা ইজিলি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো বা ম্যাথে বলো, কোনো যে কোনো ক্যালকুলেশন কি করতে পারবো ইজিলি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো। কি কি জানা লাগবে আমার, লগারিদমিক, রুট ওভার, তারপর সাইন, সাইন ইনভার্স মানে অ্যান্টি ট্রিগোনোমেট্রিক গুলা, তারপর এখানে যে কোনো একটা ক্যালকুলেশনে কি করা 3.1 থাকলে তাকে রাউন্ড ফিগার বানানো, এগুলোকে বলে রাউন্ড ফিগার বানানো। রাউন্ড ফিগার বানালে আমি কত আসবে 3। 2.9 ছিল এটাকে আমি কি লিখে দিলাম 3, তারপর 6.6 ছিল এটাকে আমি 6 পয়েন্ট কি লিখে দিলাম 5, আমাকে 6.5 ডিস্টার্ব করতেছে তাহলে আমি এটাকে লিখে দিলাম 65/100। ঠিক আছে, 65/10, এরকম করে করে আমি কি করবো রাউন্ডিং ফিগার গুলো আনবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? তা আশা করি সবার ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কি করবো শেয়ার করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ।